এই ছেলেটার নাম ড্রাগন। সে কীর্তিকে পাগলের মতো ভালোবাসতো। কীর্তিকে পাওয়ার জন্য সে টপার থেকে গাঞ্জাকুর হয়ে যায়। এত কিছু করার পরও কীর্তি ড্রাগনকে ছেড়ে চলে যায়। টান টান উত্তেজনা আর রোমান্সে ভরা কথা বলছিলাম ড্রাগন মুভিটার কথা। তো চলুন কথা না বাড়িয়ে ঝাঁপ দেই গল্পের গভীরে। आज मेरे लिए एक रिश्ता आया था, रिजेक्ट करने का कोई रीजन नहीं है, इसलिए बोलना बड़ा सोच के बताऊंगी। मुझे छोड़कर किसी और से शादी कर रही है? 2 साल से बेकार घर में बैठा रोटियां तोड़ रहा है। लवर अच्छे हो सकते हो, लाइफ पार्टनर अच्छे नहीं हो सकते। तुम एक फेलियर हो राघवन। আমার শুরুটা হয় একটা স্কুল থেকে। এই ছেলেটার নাম রাঘবান। আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রাঘবান কম্পিউটার সায়েন্স থেকে 96% মার্ক প্রত্যেকটা বিষয়ে অর্জন করেছে। তাকে স্টেজে ডেকে এনে গোল্ড মেডেলও দেওয়া হয় এবং সবাই তাকে নিয়ে অনেক প্রশংসা করে বাহাবা জানায়। এই মেয়েটার নাম অঞ্জনা। অঞ্জনাকে রাঘবান সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু সাহস করে মুখ ফুটে কখনো বলতে পারেনি। এই অঞ্জনা, এই দেখো, কম্পিউটার সায়েন্স থেকে গোল্ড মেডেল পেয়েছি। বাহ, দারুণ ব্যাপার তো। রাঘবান বলে, তুমি কি জানো আমাদের দেশের টপ ইঞ্জিনিয়ারিং কলেজ এজিএসেও সিট পেয়ে গেছি। ইউএস গিয়ে মাস্টার করব, এরপর ওখানেই কাজ করব। গ্রিন কার্ড পেলেই বিয়ে করে সেটেল হয়ে যাব। অঞ্জনা বলে, বিয়ে করলে আমাকে আবার ভুলে যেও না। আরে তোমাকে ভুলবো এটা কি বলছো? বিয়ে তো তোমাকেই করব। অঞ্জনা বলে, এটা কি বলছো তুমি? রাঘবান এরপর অঞ্জনাকে প্রপোজ করে, আজ না, 9 স্ট্যান্ডার্ড থেকে আমি তোমাকে পছন্দ করি। গোল্ড মেডেল পাওয়ার পরই ভেবে রেখেছিলাম তোমাকে প্রপোজ করব, পেয়ে গেছি। অঞ্জনা বলে, রাঘবান, এটা কোনোভাবেই সম্ভব না। রাঘবান বলে, আমার মধ্যে কি কম আছে বলো? আমার চেহারা? না না, এটার কথা বলছি না আমি। রাঘবান, তুমি আসলেই খুব ভালো, কিন্তু আমার রেম্বোকে পছন্দ। ও আরে অঞ্জনা, সে 3টা সাবজেক্টে ফেল করেছে, কলেজের বাথরুমে বসে সিগারেট খায়, সে খুবই খারাপ একটা ছেলে। আমার তো এরকমই গাঞ্জাখুরদের পছন্দ। এরকম ছেলের সাথে কলেজে গেলে আলাদা একটা ফিল পাওয়া যায়। আমি দুঃখিত রাঘবান। যে মেয়েটাকে পাওয়ার জন্য রাঘবান এত কিছু করলো, এখন সেই কিনা গাঞ্জাখুরদের পছন্দ করে। কি দরকার ছিল এত পেরা নেওয়ার? এর চেয়ে বাথরুমে বসে সিগারেট খেলে হয়তো এমনিতেই তাকে পেয়ে যেত। রাঘবান এসব কথা তার বন্ধু আনবুকে খুলে বলে, আরে ছাড় তো এসব। অঞ্জনায় কি একা? আর কি কোনো মেয়ে এই দুনিয়াতে নেই? ইউনিভার্সিটিতে যাচ্ছি তো আমরা, অনেক মিলবে। কিন্তু আনবু, আমরা তো ভালো ছেলে, পড়ালেখাতেও ভালো, মেয়েরাও পছন্দ করবে শুনেছিলাম। এবার তো দেখছি সব মিথ্যা। আনবু বলে, হ্যাঁ রে বন্ধু, তাই তো এখন বুঝতে পারছি। তুড়ি মেরে মেরে বলে, এখন আমাকেও খারাপ ছেলে হতে হবে, কলেজের মধ্যে এতটাই খারাপ হতে হবে, নামটাকে একেবারে আগুনের মতো ফায়ার করে তুলতে হবে, যাতে খারাপ ছেলের নাম উঠলেই সবার আগে আমার নামটা আসে। আনবু বলে, দি রাঘবান, এই নামটা থেকে কতটাই ফায়ার হবে? কেন হবে না? রুমেশ যদি সে নিজেকে রেম্বো বলে নাম দিতে পারে, তো আমি কেন পারবো না? দাঁড়া দাঁড়া, ডি রাঘবান কতটা বোরিং নাম। যেরকম ও তোকে ধোঁকা দিয়ে চলে গেছে, তুইও তাকে শিক্ষা দে। এই আবাকে সরিয়ে এখানে ও লাগিয়ে তুই দেখিয়ে দে তুই যে ড্রাগন, আর তোর ভেতর কতটা ফায়ার আছে। সিন আসে 4 বছর পর, যেখানে আমরা ড্রাগনকে দেখতে পাই। সে পুরো বদলে গেছে, ঠিক যেরকম সে হতে চেয়েছিল। এই মেয়েটার নাম কীর্তি। দুজন রিলেশনশিপে আছে। ড্রাগন কীর্তির সাথে ছাদে বসে রোমান্স করছিল। একটু পর পাম্বে এসে ড্রাগনকে বলে, এই তুই এখানে বসে আছিস? অমুক কলেজ থেকে কিছু ছেলেপালা এসে আমাদের কলেজের মেয়েদের সাথে ফাজলামি করছে। আনবু তাদের বাধা দিলে আনবুকে তারা অনেক মারে। তাড়াতাড়ি নিচে আয়। এই ড্রাগন, তুই যাস না, তুই এমনিতেই সবার কাছে খারাপ হয়ে আছিস। এখন যদি আবার ভুল করিস, প্রিন্সিপাল তোকে কলেজ থেকে বের করে দেবে। আরে ছাড় তো এসব, তুই তো জানিসই বন্ধু আমার জীবন। এরপর ড্রাগন সেখানে গিয়ে এদের এমন পিটানি পিটায়, পিটাতে পিটাতে যখন এদের কলেজ থেকে বের করে দিচ্ছিল, তখনই ড্রাগন ভুলবশত একটা গ্যাস সিলিন্ডার দিয়ে ওদেরকে মারতে গিয়ে প্রিন্সিপালের গাড়িতে মেরে দেয়। এর জন্য প্রিন্সিপাল ড্রাগনকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়। ড্রাগনের এতে কিছু এসে যায় না, সে তার গাট্টি বুস্কা নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তার সাথীরা তাকে এভাবে যেতে দেয় না। সবাই জড়ো হয়ে গেইটে ড্রাগনকে নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রিন্সিপাল যখন জানতে পারে, সে এসে বলে, হ্যাঁ বলো তো তোমাদের কি হয়েছে? এভাবে গেট বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? আনবু বলে, মারামারিতে আমরা সবাই তো সামিল ছিলাম, তো আমাদের ওয়ার্নিং, আর ওকে সাসপেন্ড কেন? প্রিন্সিপালের নাম মোহন। বলে, তার অ্যাটেন্ডেন্স মাত্র 2%। তোমরা কি মনে করো ও কলেজে আসলে টপে থাকবে? ঘন্টা, তার থেকে তোমরা দূরে থাকো। সে তো ডুবেছে, সাথে তোমাদেরকেও ডুবাবে। কীর্তি বলে,
স্যার, ফাইনাল সেমিস্টারে যদি সে সব পেপার ক্লিয়ার করতে পারে তবেই তো সে কিছু করতে পারবে। তার জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না, একটু বোঝার চেষ্টা করুন। মোহন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার সাসপেনশন রিমুভ করছি, তবে একটা কন্ডিশন আছে, তাকে নেক্সট 3 মাস রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। একটা ক্লাস যদি মিস হয় তাকে আমি হল টিকিট দেব না। ড্রাগন বলে, স্যার স্যার স্যার, আমি আপনার এত সব কন্ডিশন পুরা করলে আপনি যে আমাকে ফালতু ডিগ্রি দেবেন এটা আমার লাগবে না, আপনিই রাখেন আপনার ডিগ্রি, আমি যাচ্ছি। এরপর সে তার আইডি কার্ডটা কলেজের গেটে রেখে ইউনিভার্সিটি ছেড়ে চলে আসে। এরপর সিন আসে আরো 2 বছর পর, যেখানে আমরা ড্রাগনকে দেখতে পাই। এখন সে একটা কোম্পানিতে কাজ করে। ড্রাগনের মায়ের দিকে তাকে খাবার খেয়ে দিচ্ছিলেন, অপরদিকে ড্রাগনের বাবা তার জুতাগুলো পরিষ্কার করে দিচ্ছিলেন। ড্রাগনকে তারা দুজন এতটাই ভালোবাসে, আপনি ধীরে ধীরে যখন জানতে পারবেন চোখের জল আটকে রাখতে পারবেন না। এই বাবা, ডিগ্রির সার্টিফিকেট। ড্রাগন বলে, এটা আবার কিসের জন্য? ড্রাগনের মা বলে, আমাদের পরিবারে তুইই প্রথম ডিগ্রি নিয়ে এসেছিস। ওই যে খালি ফ্রেমটা দেখছিস, তুই জানিস না হয়তো তোর বাবা কখন থেকে এখানে ডিগ্রি লাগাতে চাচ্ছেন, কিন্তু তুই তো এখনো দেখালিই না। ড্রাগন বলে, আর কতবার তোমাদের বলবো, ডিগ্রির সার্টিফিকেট কোম্পানিতে জমা দিয়ে দিয়েছি, ওটা আর পাবো না। ড্রাগনের বাবা বলে, কিন্তু কেন? ড্রাগন বলে, বাবা, আমার স্যালারি কত? 18,000। আমি যদি কোম্পানি বদলে ফেলি তখন আমার স্যালারি হবে 30,000। বুঝতে পারছো? ড্রাগনের বাবা বলে, তো দেরি করছিস কেন? দেখো বাবা, আমরা যদি শুধু বড় বড় স্যালারির পেছনে ভাগতে থাকি তো এই ছোট স্যালারির কাজগুলো কে করবে বলো তো? এভাবে উল্টোপাল্টা বুঝিয়ে ড্রাগন তার বাইকটা নিয়ে অফিসে চলে আসে। কি অবাক হচ্ছেন? এটা আবার কিভাবে অফিস হতে পারে? আসলে ড্রাগন কোনো কোম্পানিতে কাজ করে না, সে তো ঘরে কোম্পানিতে কাজ করে বলে চলে আসে, কিন্তু তার কোম্পানি হচ্ছে তার বন্ধুদের ফ্ল্যাট, যেখানে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানেই কাটায়। আর মাস শেষে এদের সবার কাছ থেকে 4-5 হাজার করে নিয়ে তার বাবার হাতে তুলে দেয়। আগামীকাল স্যালারি পাওয়ার কথা। ড্রাগন এসে তার বন্ধুদের এক এক করে বলে, এই কাল মনে আছে তো, আনবু ছিল তার ফেভারিট বন্ধু, সিগারেটে গিয়েই মারি এক টান। ভাই, সিগারেট খেয়ে ফিল্টার এখানেই রাখিস, বাইরে ফেলিস না, সোসাইটিওয়ালা ফোনে আমাকে ডাটে। ড্রাগন বলে, সরি সরি, কাল ভুলিস না। আনবু বলে, আর কতবার বলবি, আমার কান এখন ব্যথা করছে, আমি যাচ্ছি স্যার, আপনিও আপনার কাজে লেগে পড়েন। এরপর এই পুরো সময় ড্রাগন তার বন্ধুর ফ্ল্যাটে টিভি দেখে সিগারেট খেয়ে রিলস বানিয়ে কাটায়। পরের দিন এভাবেই ড্রাগন সময় কাটায়। তবে আজ হঠাৎ দুপুরে কীর্তি তাকে কল করে। আজ হঠাৎ ক্লাস টাইমে কল করে। কীর্তি বলে, কি করছো? না, সূর্য দেখছি, যে তাপ বাইরে বেরোতেই পারছি না, তাপ কমলে রিলস বানাবো। কীর্তি বলে, আচ্ছা, যেটার জন্য কল করেছিলাম, আজ রাতে অমুক হোটেলে আমার সাথে দেখা করো, অনেকদিন ধরে তোমাকে দেখিনি। ড্রাগন বলে, আজ রাতে? আচ্ছা আচ্ছা বেবি, 65 বিরিয়ানি আর আজ মেন সিগারেটটাও পাঠিয়ে দিও। এভাবে ড্রাগন প্রত্যেক দিন দুপুরের খাবারটাও খেয়ে নেয়। এরপর সে প্রত্যেক দিনের মতোই রিলস বানিয়ে আর রিলস দেখে দেখে ঘুমিয়ে রাত 8টা বেজে যায়। ড্রাগনের আরাম দেখে এরা এসে তাকে ডেকে তুলে, স্যার, অফিসের টাইম শেষ, এখন ওভার চলছে। ড্রাগন তাড়াহুড়ো করে প্যান্ট শার্ট পরে নেয়। তোমরা নিয়ে এসেছো তো? আনবু সবার টাকা একসাথে জড়ো করে ড্রাগনের হাতে তুলে দেয়। এই নে পুরো 18,000, ভালো করে গুনে দেখ। পুরো দিনটা বিগ বস দেখে আর রিলস বানিয়ে কাটিয়ে নিস, পাছার পেছনে ফ্যান লাগিয়ে ঘুমিয়ে থাকিস, আমাদের কাছ থেকে টাকা নিয়ে পরিবারকে স্যালারি দিস, তোর কি একটুও লজ্জা করে না? ড্রাগন বলে, তুই এসব কি বলছিস? আমি তোমাদের কাছ থেকে টাকা চুরি করে নিচ্ছি কি? বললাম তো কাল আবার ফেরত দিয়ে দেব। বাসায় গিয়ে ড্রাগন টাকাগুলো তার বাবার হাতে তুলে দেয়, কিন্তু তার বাবার হাতে মনে হয় না টাকাগুলো 10 মিনিট ছিল। যখনই তার বাবা টাকাগুলো নিয়ে যাবে, বাবা বাবা, আমি তোমার আর মায়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স নিয়েছিলাম, এর জন্য 8,000 টাকা লাগবে। বাবা বাবা, জবে প্রমোশন করার জন্য আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছি, এর জন্য 6,000 টাকা লাগবে। এভাবে করে করে ড্রাগন তার বাবার কাছ থেকে সব টাকা আবার নিজের কাছেই নিয়ে আসে। ড্রাগনের মা বলে, টাকা দিয়ে যদি আবার নিয়েই নিস তো দেওয়ার দরকার কি? ড্রাগনের বাবা বলে, আরে তুমি চুপ করো তো, আজকালকার জগতে কে নিজের বাবা মাকে স্যালারি এনে দেয়? সে তো দিচ্ছে, আর তুমি তাকে এসব বলছো? এই বন্ধু শুন, এসব ড্রামা করাছে জোম্যাটো, ওলা, কল সেন্টারে ঢুকে যা, আরামসে দেখবি 18,000 টাকা ইনকাম করতে পারবি আর পরিবারের পাশেও দাঁড়াতে পারবি। ড্রাগন বলে, বান্টি, তোর কি মনে হয় এই 10-15 হাজার টাকার জন্য আমি
জন্মেছি? আই এম ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ব্রো। এরকম হাই রেঞ্জের জব করার জন্য আমার জন্ম হয়েছে। আনবু বলে 48 ব্যাকলগ ক্লিয়ার করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিস। এর আগ পর্যন্ত তুই বেকারই থাকবি। বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। এই চুপ চুপ। কলেজ ছাড়ারই মনে হয় না 2 বছর হয়েছে, আর চাকরির কথা বলতে বলতে কান ঝালাফালা করে ফেলছিস। এত তাড়াহুড়ো কিসের? লাইফটাকে এনজয় করতে শিখ। যাই হোক, তোমরা তো আজ হোটেলে শুবে, রাতে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো, এসি রুম লাগবে। এই বেটা, ভাড়া তো দিসই না, আর পুরো ঘরটাকে হোটেলের মতো ইউজ করিস। কোনো সমস্যা নেই, যা তোর জীবন তোর মতো করে উপভোগ কর। তবে ভাই, কমপক্ষে এতটুকু তো রুজি কর যাতে করে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে পারিস। সিন আসে হোটেলে, কীর্তি এসে বসে আছে। একটু পর ড্রাগনও আসে। হ্যাঁ বলো, তুমি তো ক্লাস টাইমে ফোন করা পছন্দ করো না, তো আজ কিভাবে করলে? কীর্তি বলে, আমি আজ কলেজে যাইনি। তোমার শরীর ঠিক আছে তো? কীর্তি বলে, আমি ঠিক আছি। আজ আমার জন্য একটা সম্বন্ধ এসেছিল। ড্রাগন বলে, তোর বাপের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যখনই দেখো কাউকে না কাউকে নিয়ে আসে। কীর্তি বলে, হ্যাঁ, তো এবার কি আসলো তোকে দেখতে? কীর্তি বলে, দীপক, তারা পুনেতে থাকে, ডেইলি ইউনিভার্সিটির ম্যাথের প্রফেসর। ড্রাগন বলে, তুই তো এমই লেকচার আর ও ম্যাথ প্রফেসর, কম্বিনেশন একেবারে পারফেক্ট। এবার কি বাহানা বানালি? আঙ্কেলের মতো দেখতে? কীর্তি বলে, দেখতে পুরো স্মার্ট। তাহলে পরিবার ছাড়া থাকতে পারে না? কীর্তি বলে, এরকম কিছুই না। স্যালারি তাহলে 1 লক্ষ এর কম? কীর্তি বলে, 1,20,000 টাকা স্যালারি। তাহলে তার নিজের ঘর নেই? কীর্তি বলে, তার নিজের 2টা ঘর আছে। তাহলে গাড়ি নেই? কীর্তি বলে, ওডি কার আছে। তাহলে কি বলে রিজেক্ট করলি? রিজেক্ট করার মতো তো কোনো রিজনই নেই। কীর্তি বলে, কারেক্ট, রিজেক্ট করার মতো কোনো রিজন নেই। এর জন্য বলেছি ভেবে জানাবো। কথাটা শুনে ড্রাগনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কয়েক মিনিট সে একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকে। এই, এখানে ভাবার কি আছে? কীর্তি বলে, আছে অনেক কিছু। এই, তোর বয়ফ্রেন্ড আমি, অন্য কারো সম্বন্ধে তুই ভাবার সাহস পেলি কিভাবে? কীর্তি বলে, চিৎকার করো না। চিৎকার করবো না তো আর কি করব? তুই আমাকে ছেড়ে যাচ্ছিস আর আমি তোকে বলবো যা বিয়ে করে ফেল? কীর্তি বলে, ড্রাগন, এখানে চিৎকার করো না, সবাই দেখছে। ড্রাগন বলে, আমাকে ছেড়ে অন্য আরেকজনকে গিয়ে বিয়ে করবি আর এখন লজ্জা লাগছে? কীর্তি বলে, কি নাটক শুরু করেছিস? 2 বছর ধরে ঘরে বেকার বসে আছিস, বৃদ্ধ বাবার উপর বসে বসে খাচ্ছিস, লজ্জা তো তোর থাকা দরকার। ড্রাগন বলে, কলেজে যখন আমার কাছে এসেছিলি তখনও আমি বেকারে ছিলাম। কে আগে প্রপোজ করেছিল, আমি না তুই? তুইই করেছিলি। কীর্তি বলে, হ্যাঁ, আমিই করেছিলাম। তোকে দেখে আমি পুরো ফিদা হয়ে গিয়েছিলাম, পাগলের মতো তোকে ভালোবাসতাম। ওই বয়সের ম্যাচিউরিটিতে আর কিছু ভালোই লাগতো না, কিন্তু কলেজ থেকে বেরোনোর পরই আমি জীবনের রিয়েলিটিকে দেখতে পাই। ড্রাগন বলে, এমন কি রিয়েলিটি তুই দেখে নিলি? কীর্তি বলে, তুমি লাভার ভালোই হতে পারো, কিন্তু লাইফ পার্টনারের যোগ্য না। ড্রাগন বলে, কিন্তু কেন? কীর্তি বলে, কারণ তুই একজন ফেইলিয়ার ড্রাগন। তোর সাথে যদি আমি থাকি এটাই ভয় লাগে আমি না কখন ফেইলিয়ার হয়ে যাই। ড্রাগন বলে, এই 6 বছর ধরে আমরা একসঙ্গে আছি, ফেইলিয়ার বলে আমাকে ছেড়ে যাবি? কীর্তি বলে, মার আমাকে, তোর যতক্ষণ মন চায় মার, কিন্তু আমাকে যেতে দে। ড্রাগন পুরো ভেঙে পড়ে, তবুও কীর্তির পেছন পেছন যায়। এটা কোনো কফির অর্ডার না যে আবহাওয়া দেখে বদলে যাবে, এটা ভালোবাসা। কীর্তি বলে, এরকম লাভ আমার চাই না, এইভাবে কাউকে ছেড়ে যাওয়া ঠিক না, বোঝার চেষ্টা করো কীর্তি। কীর্তি বলে, এটা ভুল, এই একটা ভুলে যদি আমি লাইফ লং খুশি থাকি তো এই ভুলটা করতে আমি রাজি। ড্রাগন এরপর সুজা চলে যায় তার বন্ধুদের ফ্ল্যাটে আর মদ খেতে থাকে। আনবু বলে, কি হয়েছে ভাই, এতটা দুঃখী কেন? পাম্বে বলে, মেয়েটা কি ছেড়ে চলে গেছে? ভুলে যা, তার জায়গায় আর কেউ থাকলে সেও চলেই যেত। এরা সবাই এসব নিয়ে টিটকারি মারছিল, তবে পাম্বের কথাটায় ড্রাগনের রাগ উঠে যায় আর গিয়ে পাম্বেকে খুব মারে। আনবু তাকে সামলায়, তুই এসব কি করছিস ড্রাগন, ও তো আমাদের বন্ধু। ড্রাগন এতটাই ভেঙে পড়ে কখন কি করছে নিজেও বুঝতে পারছে না। এভাবেই 3 মাস চলে যায়। হঠাৎ একদিন বাইক চালিয়ে যাওয়ার সময় ড্রাগন নিজের অজান্তেই মাটিতে লুটে পড়ে। তার বন্ধুরা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার বলে, ঠিকমতো খাওয়া দাওয়া না করায় এরকম হয়েছে। আচ্ছা, কতদিন ধরে ঘুমায়নি? আনবু বলে, ব্রেকআপ হওয়ার 3 মাস ধরে একেবারেই ঘুমায়নি। ডাক্তার বলে, এই সমস্যা মূলত ঘুম কম হওয়ার জন্যই হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই। ভাগ্য ভালো সামান্য একটু আঘাত পেয়েছো, যদি উল্টে পড়তে তখন কি হতো? ভালো করে ঘুমাও, যদি নেক্সট টাইম এরকম আবার হয় তুমি যেখানেই যেরকম পরিস্থিতিতে থাকো না থেমে যাবে আর 10 মিনিটের জন্য চোখ বন্ধ করে নেবে, দেখবে ঠিক হয়ে যাবে। ড্রাগন কোনো কথাই বলছিল না। এই যে ডাক্তার তার হাতে ড্রেসিং করলো তার কোনো রেসপন্স
রেসপন্সই নেই। ডাক্তার বুঝতে পারে সে কতটা ভেঙে পড়েছে। দেখো, আমি আমার অনুভব থেকে বলছি, এইরকম জীবনের কোনো মূল্য নেই। কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই দিকে ফোকাস করো, এমনিতেই ভালো লাইফ পার্টনার পেয়ে যাবে। এরপর ডাক্তার চলে যায়। সিন আসে রাতে ড্রাগনের বন্ধুদের ফ্ল্যাটে। তাদের সাথে ড্রাগন বিছানায় শুয়েছিল আর ভাবছিল এই ডাক্তারের কথাটা আসলেই ঠিক, সে যা বলছে সত্যি। এই উঠো উঠো, এই পাম্বে আনবু, শুন, আমাকে তাড়াতাড়ি সাকসেসফুল হতে হবে। কত টাকা স্যালারি বলেছিল? 1,20,000, তাই না? যেখানে এর থেকে 1 টাকা বেশি কামাতে পারি। আনবু বলে, 1,20,000 1 টাকা? এরকম কাজ তুই কোথায় পাবি? ভাই দেখ, ডিগ্রি থাকার পরও 30,000 টাকা ইনকাম করতে আমাদের পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়, আর তোর 1,20,000 1 টাকার চাকরি চাই? সবার আগে 48 এরিয়ার ক্লিয়ার করে ডিগ্রি নিয়ে। ড্রাগন বলে, এসব করতে আমার না কোনো ইন্টারেস্ট আছে আর নাই বা টাইম। আমাকে তাড়াতাড়ি সাকসেসফুল হতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড় আর স্বপ্নতেই নিজেকে সাকসেসফুল ভাব। এই শুয়ে পড়ো তো সবাই। পরের দিন বিকালে তারা সবাই মিলে ক্রিকেট খেলছিল। ড্রাগনও তাদের সাথে খেলছিল, তবে ড্রাগনের কিছুই ভালো লাগছিল না। এই ক্যাচ ক্যাচ, কিন্তু ড্রাগনের মাথায় তো অন্য কিছুই চলছে। আনবু বলে, কত ইজি ক্যাচটা ছিল, তবে বলটা গিয়ে এই ছেলেটার গায়ে পড়ে। ছেলেটার নাম গৌতম। সে দূর থেকে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিল। আনবু বলটা নিতে আসে। সরি ব্রো। না না, এটা কোনো বিষয় না ভাই, আমি এখানে নতুন এসেছি। আমি ক্রিকেট খেলতে ভীষণ পছন্দ করি, আমি কি খেলতে পারবো? আনবু বলে, সরি ব্রো, টিম তো আগে থেকেই ফুল আছে। ড্রাগন বলে, ব্রো এসো, তুমি আমার জায়গায় খেলো, বলে ড্রাগন চলে যায়। গৌতম আসলেই ভালো ক্রিকেট খেলে। সবাই তার খেলা দেখে তাদের ক্রিকেট গ্রুপে গৌতমকে অ্যাড করে দেয়। আনবু বলে, এখন থেকে তোমাকে প্রত্যেক সপ্তাহে এখানে খেলতে আসতে হবে। গৌতম বলে, ভাই শুনো, গ্রুপে আমি আমার লোকেশন শেয়ার করব। রাতে সবাইকে নিয়ে তোমরা আমার ঘরে চলে এসো, পার্টি হবে। তো রাতের বেলা এরা সবাই গৌতমের বাড়ি চলে আসে। এই হলো গৌতমের স্ত্রী সারা। গৌতম সবাইকে সারার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব শেষে এরপর সবাই মিলে অনেক মজা করে ড্রিঙ্ক করে। সারাও তাদের সবার সাথে সায় দেয়। সবার মধ্যে সেও নিজেকে আপন করে নেয়। কিছুক্ষণ মজা করে সারা সবাইকে বিদায় জানিয়ে ঘুমাতে চলে যায়। পাম্বে বলে, আজকের দিনেও যে এরকম স্ত্রী পাওয়া যায় তা আসলেই ভাগ্যর ব্যাপার। তুমি আসলেই অনেক লাকি। এদিকে এরা সবাই মিলে মজা করছিল, কিন্তু ড্রাগন মন খারাপ করে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে। গৌতম যখন এটা লক্ষ্য করে সে এদের জিজ্ঞেস করে, ও একা দাঁড়িয়েছে কেন, কোনো সমস্যা কি? এরা সবকিছু গৌতমকে ভেঙে বলে। গৌতম তখন ড্রাগনের কাছে যায়। আমি শুনেছি তোর সাথে কি হয়েছে, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এভাবে তো চলবে না, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। ড্রাগন বলে, বরাবরের মতোই সে একদিন আমাকে দেখা করতে বলে। হঠাৎ আমাকে ফেলিয়ার বলে ব্রেকআপ করে আরেকজনকে বিয়ে করে নি। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমিও কোনো এক সময় কার, ঘর আর সাকসেসফুল লাইফ স্বপ্ন দেখতাম, কিন্তু এর জন্য 48 এরিয়া ক্লিয়ার করে ডিগ্রি নিতে হবে। তবে এসব আমার দ্বারা হবে না। গৌতম বলে, তুই জানলে অবাক হবি, আমারও 35 এরিয়ার ছিল। কিভাবে ক্লিয়ার করলে? গৌতম বলে, ঘন্টা ক্লিয়ার করেছি। তাহলে এসব কিভাবে? গৌতম বলে, একজন কনসালটেন্সির কাছে যাই, তারা আমাকে ফেক ডিগ্রি বানিয়ে দেয়, আমি বড় চাকরি পেয়ে যাই। এরপর কি 3 বছরের মধ্যে লাইফ সেট। ড্রাগন বলে, এসব খারাপ না? হ্যাঁ ভাই, অবশ্যই এটা খারাপ, তবে একটা ভুলের কারণে যদি তোমার লাইফটা বদলে যায়, ওই ভুলটাকে ভুল বলে ধরা যায় না। তো এরপরের দিন আমরা দেখতে পাই ওই কনসালটেন্সির সব ইনফরমেশন গৌতমের কাছ থেকে নিয়ে ড্রাগন ওখানে চলে যায়। ড্রাগন দেখে তার মতো আরো অনেকে এখানে ফেক ডিগ্রি নিতে এসেছে। একটু পর যখন তার সিরিয়াল আসে, সে ভেতরে চলে যায়। এই লোকটার নাম রাজেশ। আরে ড্রাগন, এসো এসো, বসো। দেখো, ডিগ্রি থাকার পরও যদি চাকরি না মিলে তো অনেকে সুইসাইড করতে চলে যায়। আমাদের এখানে 2 মাসের প্রোগ্রাম অ্যাটেন্ড করে অনেকেই এখন সাকসেসফুল। তাদের এতটা খুশি দেখে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি। আচ্ছা এবার বলো, তুমি এখানে এসেছো কেন? ড্রাগন বলে, স্যার, আমার এমন একটা চাকরি দরকার যেটা আমাকে 1,20,000 1 টাকা দেবে। রাজেশ বলে, 1,20,000 1 টাকা? হ্যাঁ, হয়ে যাবে, তবে আগে তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। ড্রাগন বলে, 10 লক্ষ টাকা? এত টাকা আমি কোথা থেকে পাবো স্যার? রাজেশ বলে, ইউনিভার্সিটি থেকে তোর সার্টিফিকেট আনতে হবে। কতটা ঝুঁকি নিয়ে কাজ করা লাগবে জানিস? চাকরি বাবা তোর বড় চাই, কিন্তু টাকা দিতে যত সব। সিন আসে ড্রাগনের বাড়ি। রাতে বাপ বেটা একসঙ্গে বসে খাবার খেতে। ড্রাগন বলে, বাবা, আমি লাখ টাকা স্যালারি এরকম একটা চাকরি পেয়েছি। কথাটা শুনে ড্রাগনের বাবা মা পুরো অবাক হয়ে যায়। ড্রাগনের বাবা কি বলবে বুঝে উঠতে পারছিল না, মুখ বন্ধ করে বসে থাকে। আচ্ছা, এত ভালো একটা খবর,
আর তুই এরকম মুখ কালো করে বলছিস কেন? ড্রাগনের মা বলে, একটা মিনিট, এই একটা কথা বলতো, তুই না বললি কোম্পানির সাথে তোর 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে, তো এই কোম্পানির লোকেরা তোকে ছাড়বে কি করে? ড্রাগন বলে, হ্যাঁ তোমার কথা ঠিক মা, তবে আমি কিছু ফাইন দিয়ে তাদের কন্ট্রাক্ট শেষ করতে পারি। ড্রাগনের বাবা বলে, কত টাকা ফাইন দেওয়া লাগবে? ড্রাগন বলে, 10 লক্ষ টাকা বাবা। ড্রাগনের মা বলে, কোনো দরকার নেই, তুই যেটা করছিস এটাই কর। ড্রাগন রেগে বলে, মা আমি বুঝতে পারছি না, তুমি এসব কি বলছো? 18,000 আর 1 লাখের মধ্যে তফাৎ কি বুঝতে পারো না? ড্রাগনের মা বলে, বুঝতে পারি না, আর আমার বোঝার দরকারও নেই। 10 লক্ষ টাকা কোথা থেকে আসবে? তুই ঘরের অবস্থা দেখতে পাস না নাকি? তোর কলেজের ফিস ভরতে ভরতে দেখছিস ওনার কি অবস্থা হয়েছে? এর উপর তোর ডিউ, বাইক, ট্রিপ, এসবের জন্য আমার মঙ্গলসূত্রটা পর্যন্ত বন্ধক দিয়ে রেখেছে। তোর প্রত্যেকটা ইচ্ছা আমরা পূরণ করেছি, কিন্তু তুই কি কখনো আমাদের বোঝার চেষ্টা করেছিস? শুধু নিজের স্বার্থটাই দেখেছিস। ড্রাগন রেগে ভাতের তালটা ছুঁড়ে ফেলে দেয়। শুধু বেঁচে আছি, কি আছে হ্যাঁ? এই ভাঙাচুরা ঘর ছাড়া আর কি? আমার চাই না মা তোমার টাকা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভাঙা ঘরেই থাকবো। মা ছেলে দুজনেই রাগ করে নিজেদের ঘরে চলে যায়। একটু পর ড্রাগনের বাবা ভাত নিয়ে ড্রাগনের মায়ের কাছে যায়। নাও খেয়ে নাও। ড্রাগনের মা বলে, না আমি খাবো না, দেখো ও তো আমাদেরই ছেলে, বলেছে তো কি হয়েছে? 7টা বছর কত দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে পেয়েছি, নাও খেয়ে নাও। একটা মাত্র ছেলে আমাদের, যেভাবেই হোক 10 লক্ষ টাকা ব্যবস্থা করে তাকে দিতে হবে। পরের দিন সকালে ড্রাগনের বাবা ধনপাল জমির কাগজপত্র নিয়ে চলে যায় একজন ধনী লোকের কাছে। ধনপাল বলে, এই জমিগুলো আমি বিক্রি করতে চাই, আপনি কি কিনবেন? তখন লোকটা বলে, এটা তুমি কি করছো ধনপাল? তুমি তো এমনিতেই তোমার ছেলের পড়াশোনার জন্য অনেক জমি বিক্রি করে ফেলেছো, আর এখন যে সামান্য জমি আছে এগুলোও বিক্রি করে দিতে চাইছো? এগুলো যদি বিক্রি করে দাও তুমি এই গ্রামে থাকবে কি করে? মানুষ তোমাকে সস্তা মনে করবে। ধনপাল বলে, স্যার বাচ্চার চেয়ে এগুলো তো বড় না। লোকটা বলে, যেরকম তোমার মর্জি, ছেলে ছেলে করছো, দেখো কাল ওনা তোমাকে রাস্তায় বসিয়ে দে। এরপর লোকটা ধনপালের জমিগুলো কিনে তাকে টাকা দিয়ে দেয়। বাড়িতে এসে ধনপাল ড্রাগনকে ডেকে টাকাগুলো তার হাতে তুলে দেয়। ড্রাগন টাকাগুলো নিয়ে রাজেশকে দিয়ে দেয়। রাজেশ এরপর তার কাজে লেগে পড়ে। ড্রাগনের সব ইন্টারভিউ ফেকভাবে সম্পন্ন করে এবং ড্রাগন প্রত্যেক রাতে ফাঁসও হয়ে যায়। এর কয়েকদিনের মধ্যে আমেরিকার একটা বড় কোম্পানিতে ড্রাগনের চাকরি হয়ে যায়। এদিকে ধনপালের স্বপ্ন পূরণ হয়ে যায়। ফ্রেমটাতে ড্রাগনের ডিগ্রি টানিয়ে নিজেকে অনেক গর্ববোধ মনে করেন। ড্রাগন চলে যায় তার অফিসে। এত বড় কোম্পানি দেখে তার তো হুশ উড়ে যায়। বোঝার সুবিধার্থে বলে রাখি, যদিও ড্রাগনের মেইন কোম্পানি আমেরিকাতে, তবে দেশে থেকেই ড্রাগন কাজ করতে পারবে। শুধু সে একা না, তার মতো অনেক এমপ্লয়ি এরকম দেশে বসে বাইরের দেশের কাজ করে যাচ্ছে। তবে ড্রাগন যেহেতু চিটিং করে চাকরিটা পেয়েছে, এতে করে তার ভেতরটা ছিল ফাঁপা। দিনরাত কষ্ট করে কাজ শিখতে থাকে, মাঝে মাঝে তার স্টাফের এমপ্লয়িদেরও হেল্প নেয়। এভাবে চলে যায় আরো কয়েকটা দিন। প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ধীরে ধীরে করে সে বাড়ি গাড়ি সব নিজের টাকায় বানিয়ে নেয়। ড্রাগন এখন পুরা আগুন। যে মানুষগুলো আগে তাকে দেখলে না দেখার ভান করত, এখন তারাই এসে তার পা চাটে। এটাই হচ্ছে পাওয়ার। আজকের এই দুনিয়াটা এরকমই হয়ে গেছে। আপনার যদি টাকা থাকে, দেখবেন আপনার পা চাটার মানুষের অভাব নেই। টাকা আছে তো গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার যেন আপন মানুষের কোনো কমতিই নেই। আর টাকা নেই, শালার আপনার কুত্তারও দাম নেই। সবসময়ই ভাবি দিনের পর দিন কোথায় যাচ্ছে মানুষের বিবেক বুদ্ধি, আসলেই ভাবিয়ে তুলি। যাই হোক, আজ ড্রাগনের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। অনেক মজা আর আনন্দে ড্রাগন তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপন করে। পাড়াপড়শি আত্মীয় স্বজনকেও নিমন্ত্রণ দিয়ে খাবার খাওয়ায়। এই লোকটাও নিমন্ত্রণ পেয়ে এসেছে, মনে আছে নিশ্চয়ই। 10 লক্ষ টাকা ড্রাগনকে দেওয়ার জন্য ধনপাল তার লাস্ট জমিটাও তার ছেলের হাসির জন্য লোকটার কাছে বিক্রি করে দিয়েছিল। লোকটা বলে, আমি তো মনে করেছিলাম তোমার ছেলেও 10-5টা গাঞ্জাখুরদের মতোই হবে, কিন্তু ও যা করেছে আমি তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, ঘর বাড়ি সবই তো আছে, ছেলে ভালো চাকরিও করছে, এখন ছেলেকে বিয়ে দিয়ে দিন। ড্রাগনের মা বলে, আমরা তো খুঁজছি কিন্তু পাচ্ছি না, আপনার যদি পরিচিত সম্বন্ধ থেকে থাকে একটু কি দেখে জানাবেন।
লোকটা বলে, হ্যাঁ, একটা তো সম্বন্ধ আছে, আমি তাদের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি। পরের দিন আমরা দেখতে পাই ড্রাগন তার মা বাবাকে নিয়ে ওই মেয়ের বাড়ি চলে আসে। বাড়ির পরিবেশ দেখে ধনপাল বলে, একই স্যার, আপনি আমাদের কোথায় নিয়ে আসলেন? এত বড়লোক ঘরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে? ড্রাগনের মা বলে, তারা যদি আমাদের অপমান করে বের করে দেয়। লোকটা বলে, এরকম কিছুই হবে না, আপনারা আসেন তো। এরপর তারা সবাই ভেতরে যায়। লোকটা এরপর মেয়ের বাবার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। আরে ধনপাল, উনি আমাদের পাশের গ্রামেই থাকতেন। উনার 40টা থেকে বেশি বিজনেস আছে, প্রত্যেক দিন কোটি টাকার বিজনেস হয়। উনার 2 মেয়ে, বড় মেয়ে পবিত্রা, তার বিয়ে হয়ে গেছে, এই তার স্বামী। আর ছোট মেয়ে পল্লবী, তার জন্যই উনি পাত্র খুঁজছেন। ধনপাল এসব শুনে বলে, স্যার, উনি ভুল করে আমাদের এখানে নিয়ে এসেছেন। আমরা তো সাধারণ লোক, কোথায় আপনি আর কোথায় আমরা? মেয়ের বাবা পরশুরাম বলে, মাথার ঘাম পায়ে ফেলে, আপনি আপনার ছেলের ডিগ্রি কমপ্লিট করিয়েছেন, মাসে 3 লক্ষ টাকা ইনকাম করছে, আর আপনি বলছেন আপনি সাধারণ? আপনি তো অনেক বড় লোক। মেয়ের মা বলে, আমরা তেমন কিছুই চাই না, আমরা আমাদের মেয়েকে শিক্ষিত ভদ্র একজন ছেলের সাথে বিয়ে দিতে চাই। পরশুরাম বলে, হ্যাঁ, আর আপনাদের বিবাহ বার্ষিকী যখন আপনাদের ছেলে ধুমধাম করে পালন করলো, উনি যখন এসব আমাদের বললেন, তখন থেকেই আপনাদের ছেলে আমাদের পছন্দ হয়ে গেছে। এখন বাকিটা তাদের দুজনের উপর ডিপেন্ড করছে, একে অপরকে পছন্দ করলেই হলো। এরপর পল্লবীকে যখন ডেকে আনা হলো, পরশুরাম বলে, আমার ছোট মেয়ে ইউএসএ এমবিএ কমপ্লিট করে দেশে এসেছে, আমার কোম্পানিতে কিছুদিন কাজও করেছে, তবে সে এখানে থাকতে চায় না, বিয়ে করে ইউএস গিয়ে সেটেল হয়ে যাবে। আচ্ছা যাও, তোমাদের দুজনে যদি কিছু কথা বলার থাকে বলে আসো। পল্লবী বলে, না বাবা, একা কথা বলে এই অল্প সময়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। একসঙ্গে আমরা কয়েকটা দিন কাটাই, ও আমাকে চিনুক, আমিও তাকে ভালোভাবে জানি, বাকিটা এরপর দেখা যাবে। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। দুজন দুজনকে ভালোভাবে জেনেছে। ড্রাগনের আচরণ ব্যবহার দেখে পল্লবী তো ফিদা হয়ে যায়। আজও যে এরকম ছেলে দুনিয়াতে আছে, একে অপরকে এই কদিনে ভালোবেসে ফেলে। আজ তাদের দুজনের এঙ্গেজমেন্টও হয়ে যায়, আর কয়েক মাস পরই তাদের বিয়ে। এভাবেই দিন যাচ্ছিল। তবে একদিন যখন ড্রাগন তার অফিসে যাচ্ছিল, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল আর সিগারেট টানছিল। পল্লবী তখন ফোন করে। বিষয়টা পল্লবীর একদম ভালো লাগে না, সিগন্যালে বসেও সিগারেট খাচ্ছ। আচ্ছা, কিছু যদি মনে না করো, তুমি কি আমার জন্য সিগারেটটা ছেড়ে দেবে? ড্রাগন বলে, এটা ছাড়ার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, তুমি এখন বলছো এই তোমার সামনে সিগারেট ছাড়ছি, লাস্ট একটা টান। এরপর ড্রাগন সিগারেটটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই তার অফিসের ম্যানেজার তাকে কল করে আর্জেন্ট অফিসে আসতে বলে। ড্রাগন তাড়াহুড়ো করে অফিসে আসে। এমনিতেই সে আজ কয়েকদিন ধরে নতুন প্রেমের ঠেলায় অফিসেও সময় মতো আসছে না। ভয়ে ভয়ে অফিসে গিয়ে ঢুকে আর দেখে এরা সবাই দাঁড়িয়ে। কি হয়েছে স্যার? লোকটা বলে, 5 মাসের মধ্যে তোমাকে এই অফিস ছাড়তে হবে, চলে যাও এখন। ড্রাগন বলে, আমার ভুলটা কি বলুন? আমি ঠিকই তো কাজ করে যাচ্ছি, তবে কেন আমাকে বের করে দিচ্ছেন? লোকটা বলে, কারণ আমেরিকাতে তোমাকে আমি ম্যানেজার হিসেবে পাঠাচ্ছি, তো ম্যানেজার হলে নিচের পোস্ট তো ছাড়তেই হবে। ড্রাগন তো ভয় পেয়ে গিয়েছিল। অফিসের সবাই ড্রাগনকে অভিনন্দন জানায়। একটু পর ড্রাগনের ইউনিভার্সিটির প্রিন্সিপাল এসেও তাকে কনগ্রেচুলেশন জানায়। আপনি কে? মোহন বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তোমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল। মোহন তার পকেট থেকে আদা একটা সিগারেট বের করে। সিন আসে ফ্ল্যাশব্যাকে। ড্রাগন যখন লাস্ট টান দিয়ে সিগারেটটা বাইরে ছুঁড়ে ফেলেছিল, তখন সিগারেটটা উড়ে গিয়ে পড়ে মোহনের বুকে। মোহন গালি দিতেই যাবে, ড্রাগনকে দেখে পুরো শক হয়ে যায়। এত পরিবর্তন কিভাবে? আর ড্রাগনকে ফলো করতে করতে অফিসে চলে আসে। ড্রাগন এর জন্য মোহনের কাছে ক্ষমা চায়। দিন, আমি ফেলে দিচ্ছি। মোহন বলে, যদি নিজের অজান্তেই ভুল হয়ে যায় মাফ করা যায়, কিন্তু নিজে ইচ্ছে করে জেনে শুনে ভুল করলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। একটা টিস্যু বের করে ড্রাগনকে দিয়ে বলে, এগুলো পরিষ্কার করে ওয়েটিং রুমে তাড়াতাড়ি চলে আসো। ড্রাগন কিছুটা হলেও বুঝতে পারে ঘটনাটা কি। দেরি না করে চলে যায় ওয়েটিং রুমে। স্যার, আপনি আমার অফিসে এসেছেন কেন? আপনার কি চাই? মোহন বলে, জবাব। ডিগ্রি ছাড়া তুমি কিভাবে 3 লক্ষ টাকার চাকরি করছো? আসলে স্যার, এই কোম্পানিতে চাকরি করতে কোনো ডিগ্রি লাগে না, তারা শুধু ট্যালেন্ট দেখে। মোহন বলে, ও আচ্ছা আচ্ছা, আমাদের কলেজে এরকম অনেক ছেলে আছে এরিয়ার কমপ্লিট করে ডিগ্রি ছাড়া ঘুরছে, আমি তাদের এখানে ডাকবো? তোমার বিপিকে ডাকো তো।
ড্রাগন তো তুতুবুতু করতে শুরু করে। মোহনের চিৎকার চেঁচামেচি শুনে ভিপি এসে ড্রাগনকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা ড্রাগন? ড্রাগন বলে, না না, এমন কিছুই না, আমাকে একটু সময় দিন, আমি ম্যানেজ করছি, আপনি যান। দরজাটা বন্ধ করে ড্রাগন প্রিন্সিপালের পায়ে পড়ে যায়। স্যার, আমাকে মাফ করে দেন, এই কোম্পানিতে আমি ফেক ডিগ্রি দেখিয়ে চাকরি করছি, অনেক পরিশ্রম করে এখানে আসতে হয়েছে, প্রত্যেক মাসে 3 লক্ষ টাকা ইনকাম করছি, তবে এর থেকে 2 লক্ষ টাকা ইএমআই চলে যাচ্ছে, 6 মাসের মধ্যে আমাদের বিয়ে, এরপরই ইউএস চলে যাব, জীবনে এই তো মাত্র খুশির সময় এলো, প্লিজ স্যার ইউনিভার্সিটির দিনগুলো এখানে টেনে নিয়ে আসবেন না, আমার জীবনটা প্লিজ নষ্ট করবেন না। মোহন বলে, তোর লাইফ যদি আমি নষ্ট করতে চাইতাম, তোর ফ্রডের বিষয়ে তোর অফিসের ভিপি আর তোর শ্বশুর পরশুরামকে কখন বলে দিতাম, কিন্তু আমি এরকম কিছুই করিনি। তোর কি লজ্জা করে না? কোনো ডিগ্রি ছাড়াই তুই এতটা সাকসেসফুল হয়ে গেছিস, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ডিগ্রি নেয় তারা কাজ পাচ্ছে না, তোর কাছে তো তাদের ব্যাকল মনে হয়। ডিগ্রি মানে কি জানো মিস্টার ড্রাগন? একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি শক্ত হয়, যতই যতই উঁচু হোক না, যদি শক্ত হয়, তুই কি করেছিস জানিস? ফাউন্ডেশন ছাড়াই বিল্ডিং খাড়া করে ফেলেছিস, আর এত উঁচু বিল্ডিং, এটার যদি হালকা ঝটকা লাগে সব শেষ, খতম, যেরকম হতে পারে তোর জীবন। এখন তোকে ফাউন্ডেশন আবার নতুন করে বানাতে হবে। ড্রাগন বলে, বুঝতে পারলাম না স্যার। মোহন বলে, আমি বুঝাচ্ছি, তুই ফেক ডিগ্রি নিয়েছিস তাই না? মানে তোকে এখন ইউনিভার্সিটিতে গিয়ে 48 এরিয়ার ক্লিয়ার করতে হবে। ড্রাগন বলে, স্যার স্যার স্যার, এরকম মজা করবেন না, আমার তো এখন 48 এরিয়ারে কি কি সাবজেক্ট ছিল এগুলোই ঠিকমতো মনে নেই, কলেজ থেকে বেরিয়েছি 6 বছর হয়ে গেছে, রুলসের হিসাব অনুসারে আমি তো এটা করতেও পারবো না। মোহন বলে, রুলসের হিসাব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না, তোর প্রত্যেকটা সাবজেক্ট ক্লিয়ার করার জন্য ওদের সাথে কথা বলে তোকে লাস্ট একটা সুযোগ দেব। ড্রাগন বলে, 3 মাসে 48 পেপার আমি কিভাবে ক্লিয়ার করব স্যার? স্যার, আমি অফিসে 9টায় আসি আর পরের দিন সকাল 5টা পর্যন্ত কাজ করি, কেন আমার পেছনে এভাবে লেগে পড়েছেন? মোহন বলে, হ্যাঁ মনে পড়েছে, লাস্ট সেমিস্টারে 3 মাসের মধ্যে 100% অ্যাটেন্ডেন্স পেলে হল টিকিট দিয়ে দেব, তখন তুই কি বলেছিলি? এই ফালতু ডিগ্রির আমার কোনো দরকার নেই, গলা থেকে আইডি কার্ড খুলে ফেলে দিয়েছিলি, এখন তোকে এই রুল অ্যাপ্লাই করতে হবে। ড্রাগন বলে, আমি এটা করতে পারবো না। মোহন বলে, এটা তোর চয়েস, আজ শুক্রবার, রবিবার 8টায় যদি তোকে আমি অ্যাডমিন ব্লকের সামনে না পাই, ঠিক 11টায় তোর ভিপির সাথে আমার দেখা হবে, বাই। তো ড্রাগন এমন এক পেরায় পড়ে রাতে শ্বশুর বাড়ি তার মা বাবাকে নিয়ে গিয়ে সবাইকে বলে, আমার কোম্পানি আমাকে ম্যানেজার বানিয়ে ইউএস পাঠাচ্ছে, তবে এর আগে আমাকে 3 মাসের কম্পালসারি ট্রেনিং করার জন্য চেন্নাই যেতে হবে, বিয়ের তো এখনো 6 মাস বাকি, তাই আমি চাই না এই সুযোগটা মিস করতে। অফিসে গিয়ে ভিপিকে বলে, স্যার 6 মাস পরই আমার বিয়ে, আমার 3 মাস ছুটি লাগবে, বিয়ের অনেক কাজ আছে তো সামলাতে হবে। এভাবে সবাইকে বোকা বানিয়ে ড্রাগন চলে আসে তার কলেজে। এদিকে মোহন যেন তার জন্যই অপেক্ষা করছে, পকেট থেকে আইডি কার্ড বের করে গেটের উপর রাখে, এটা পরে ভেতরে চলে আসো। তো এরপর ড্রাগন আইডি কার্ড পরে কলেজের ভেতর চলে আসে। আমার তোকে কলেজে দেখে অনেক জেলাস ফিল হচ্ছে। ড্রাগন বলে, কিন্তু কেন স্যার? মোহন বলে, ইস, একটা টাইম মেশিন যদি থাকতো তোর মতোই আমিও কলেজে চলে আসতাম, খুব মিস করি রে কলেজে কাটানো সেই দিনগুলো, কিন্তু তোর ভাগ্য দেখ, টাইম মেশিন ছাড়াই কলেজে চলে আসলি, এর জন্য তোকে দেখে আমার জেলাস ফিল হচ্ছে। এসব শুনে ড্রাগনের এত রাগ উঠে, কিন্তু কিছু করার নেই। তারা যখন কলেজের বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন ড্রাগন দেখে কলেজের সবাই তাকে চিনে। ড্রাগন জিজ্ঞেস করে, এরা আমাকে চিনে কিভাবে স্যার? মোহন বলে, প্রত্যেক বছরই যখন নতুন স্টুডেন্টস এখানে ভর্তি হতে আসে, তখন তোমার ছবি দেখিয়ে আমি তাদের উদাহরণ দিই, যেন তোমার মতো কেউ আর এই কলেজে না হয়। কি হলো, আসো, এখনই সুযোগ এই ভুলগুলো সংশোধন করার। এই লোকটার নাম পুরুষোত্তম, উনি ডিএসপি লেকচারার। আজ ওনার কলেজের লাস্ট দিন, মনে অনেক কষ্ট হচ্ছিল। 20 বছর যাবৎ এই কলেজে উনি চাকরি করেছেন, এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে তার মন একেবারেই মানছিল না। একটু পর যখন প্রিন্সিপাল এখানে ড্রাগনকে নিয়ে আসে, কি পুরুষোত্তম স্যার, ওকে চিনলেন? 2018 সালের 48 এরিয়ার লাফাঙ্গা কুতাকার, ও এখানে কি করছে? মোহন বলে, রিল্যাক্স রিল্যাক্স স্যার, ড্রাগন পুরো বদলে গেছে, ডিগ্রির ভ্যালু কতটা এখন সে বুঝতে পেরেছে, তাই তো সে 48 এরিয়ার ক্লিয়ার করার জন্য এখানে এসেছে। এই তোরা সবাই শুন, ফাইনাল সেমিস্টারে তোমাদের সাথে ড্রাগনও এক্সাম দেবে, সবাই হাততালি দাও। ড্রাগন কতটা যে লজ্জা পায়, এটা না হয় নাই বলি,
এখন ছোট ভাই বোনদের সাথে পড়তে হবে। হাই রে জীবন। প্রিন্সিপাল চলে যাওয়ার পর পুরুষোত্তম বলে, তুই আসার 2 মিনিট আগেও আমার খুব কষ্ট হচ্ছিল কলেজটা থেকে যে চলে যাব, কিন্তু ভগবান আমাকে বাঁচিয়েছেন। এখন বড় শান্তি পাচ্ছি। প্রত্যেক দিন তোর মতো লাফাঙ্গার চেহারা আমাকে আর দেখতে হবে না। এদিকে ঘন্টা পড়তেই স্যার যখন রুমটা থেকে চলে যায়, তখন একটা ছেলে দৌড়ে ড্রাগনের কাছে আসে। সে নিজেই বিশ্বাস করতে পারছিল না যে ড্রাগন তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে ছেলেটা ড্রাগনের উপর ইমপ্রেস হয়ে সেও ড্রাগনের মতো পুরো কলেজকে মাথায় তুলে রাখে। তাই সে তার নাম দিয়েছে ছোট ড্রাগন। জানেন গুরু, ফ্রেশারের দিন যখন প্রিন্সিপাল স্যার তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলছিল, সবার চোখে খারাপ লাগলেও আমার চোখে সেদিন থেকে তুমি ভগবান হয়ে গেছো। আচ্ছা, আপনি তো এখানে আসেন না, নিশ্চয়ই কোনো বিশেষ কারণে কলেজে এসেছেন। কি সেটা গুরু? ড্রাগন বলে, 3 মাসের মধ্যে 48 এরিয়ার ক্লিয়ার করতে এসেছি। এখানে থাকা সবাই তখন হাসতে শুরু করে। ড্রাগন ক্লাসরুম থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে বসে থাকে। পেছন পেছন তখন ছোটও যায়। ছোট ড্রাগনকে আমরা ছোট বলি, কেমন? আর বাইরে থেকে ড্রাগনকে বিরক্ত করতে থাকে। তখনই ড্রাগনকে আনবু কল করে আর বলে তার ফ্ল্যাটে আসতে। একসাথে বসে মদ খেতে আজ বড় ইচ্ছা করছে। ড্রাগন বলে, একটু বিজি আছি ভাই। আনবু বলে, এই রুমটা থেকে বের করে দিলেও তুই যেতি না, আর এখন বড়লোক হয়ে গেছো, বন্ধুদের দাম দিচ্ছ না। ভালো ভালো, 10 মিনিটের মধ্যে এখানে আয়, না হলে তোর হবু শ্বশুরকে সব বলে ফাঁসিয়ে দেব। ড্রাগন বলে, তুই আর ফাঁসাবি কি? আমি তো এমনিতেই ফেসে গেছি। আর আনবুকে ড্রাগন সবকিছু ভেঙে বলে। আনবু এবার মজা নিতে শুরু করে। ড্রাগন বলে, প্রিন্সিপালের ইগোকে স্যাটিসফাই করার জন্য এখানে আসতে হলো, কিন্তু আমি এতগুলো এরিয়ার কিভাবে ক্লিয়ার করব? তুই বল। ফাজলামি না করে কি করব বল। আনবু বলে, এখন তুই একটাই কাজ করতে পারিস। যে তোকে ফেক ডিগ্রি বানিয়ে দিয়েছিল তাকে গিয়ে জিজ্ঞেস কর। এদিকে চেন্নাই যাওয়ার পর থেকে ড্রাগন না তুলছে পল্লবীর ফোন, না দিচ্ছে মেসেজের রিপ্লে। এদিকে বেচারা ড্রাগনের অবস্থা তো কাহিল। পুরো রাত অফিসের কাজ করে আর দিনে কলেজে স্যার আর ম্যাডামের লেকচার শুনে ড্রাগন যেন পুরো পাগল হয়ে যাচ্ছিল। তাই একদিন পল্লবী ড্রাগনের অ্যাটেনশন তার দিকে নিয়ে আসার জন্য একটা অস্থির ফটো তুলে ড্রাগনকে সেন্ড করে। এবার তো ড্রাগনের শরীর শিরশির করে উঠে। কল করে পল্লবীকে, তুমি যে ফটোটা পাঠিয়েছিলে ওটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। পল্লবী বলে, ওয়ান টাইম মেসেজে ফটো একবারই দেখা যায়। ড্রাগন বলে, আরেকবার পাঠাও প্লিজ প্লিজ। ওরে আমার বাবু সোনাটা, রাতে যখন ফোন করলাম উঠালে না, একটা মুডওয়ালা ফটো ছাড়লাম, এখন ভিক্ষা চাইতে শুরু করেছো? শুনো, তোমার লাভের থেকে লাস্টের দিকে ফোকাস বেশি। ড্রাগন বলে, না না, লাভ বেশি। তাহলে আমাকে সেটা কিসের মাধ্যমে বোঝাও। এরপর আমি তোমাকে ফটো পাঠাবো। ড্রাগন তখন একটা কিস করে। এতটুকু? ড্রাগন এরপর এতটাই কিস করতে অন্যমনস্ক হয়ে পড়ে। এদিকে তখনই তাদের রুমে কীর্তি আসে। কীর্তি আজই তাদের ইউনিভার্সিটিতে জয়েন করেছে। আর যেহেতু পুরুষোত্তম স্যার চলে গেছে, তাই কীর্তি এখন ডিএসপি লেকচারার। ওদিকে পল্লবীকে ডেস্কের নিচে বসে এখনো ড্রাগন কিস করে যাচ্ছে, কিন্তু পল্লবীর আর তৃপ্তি হয় না। যখন কীর্তি এটা শুনতে পায় তখন ছোট বলে, ওখানে ওখানে। কীর্তি যখন ওখানে যায়, ড্রাগনকে দেখে সে তো আকাশ থেকে মাটিতে পড়ে। আর এত সময় পল্লবীর তৃপ্তি হয়। পল্লবী বলে, এখন আমার লাস্টের থেকে লাভ ফিল হয়েছে, ফটো পাঠাচ্ছি, মজা নেই। ড্রাগন তাড়াতাড়ি করে ফোনটা তার পকেটে ঢুকায়। ছোট বলে, সে ড্রাগন 2018 এর ব্যাচ, তার 48 ক্লিয়ার করতে এসেছে। সে তো আমাদের সিনিয়র, কিন্তু জানি না সব সময় কেন যে এরকম উল্টোপাল্টা করে। কীর্তি বলে, ক্লাসে ফোন ইউজ করা ঠিক না, বসে যাও। এরপর কীর্তি তার ক্লাসের দিকে মনোযোগ দেয়। যদিও তার ক্লাসের দিকে মনোযোগ নেই, বারবার চোখ যাচ্ছে ড্রাগনের দিকে। আর ওদিকে ড্রাগন যেন রাগে ছটফট করছে। ঘন্টা পড়তেই কীর্তি দৌড়ে গিয়ে জল খায়। তার গলা যেন শুকিয়ে গেছে। আর ড্রাগন চলে যায় প্রিন্সিপালের কাছে। তো গাইস, কপিরাইট সমস্যা থাকার কারণে আজকে এক্সপ্লেনেশনটা এখানেই শেষ করতে হচ্ছে। 2-1 দিনের মধ্যেই দ্বিতীয় পার্ট আপলোড করা হবে। তো আজকের মুভির এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।